নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। 68% দেশীয় শিল্পের জন্য বরাদ্দ করা হলো প্রতিরক্ষা বাজেটে। আমরা জানি যে এর আগে প্রতিরক্ষা বাজেটে আমরা দেখেছিলাম রাশিয়ার কথা বলা হতো, রাশিয়া থেকে অমুক বিমান আসছে, ফ্রান্স থেকে অমুক বিমান আসছে, আমেরিকা থেকে বন্দুক আসছে, ইসরায়েল থেকে একের পর এক শক্তিধর মিসাইল আসছে। কিন্তু এবার ভারতের যে প্রতিরক্ষা বাজেট, সেই প্রতিরক্ষা বাজেট একেবারে কি ভারতীয় হলো, এই প্রশ্নটা যেরকম থাকছে। পাশাপাশি বিরোধীরা প্রতি বাজেটে যে কথাটা বলেন, বামপন্থীরা যে কথাটা বলেন যে প্রতিরক্ষা খাতে এত টাকা কেন, শিক্ষা খাতে নয় কেন, শিল্প খাতে নয় কেন, গরিবদের জন্য নয় কেন, কৃষকদের জন্য নয় কেন, সুইজারল্যান্ডে তো এত বড় সংখ্যক সামরিক বাহিনীর প্রয়োজন হয় না, ভারতে কেন হয়? এই প্রশ্নগুলো আজকে আবার ফিরে এলো। বারবার যে কথাটা আমরা বলি, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, কোনো আপোষ নয়, নো কম্প্রোমাইজ, হয়তো সেই কথাটাই আজ প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেল। এই দেশটা যদি না থাকে তাহলে কিভাবে সেই দেশের বাজেট হবে, পার্লামেন্ট হবে, বিরোধীরা আসবেন, শাসক আসবেন, নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন, যদি দেশটাই না থাকে? আমরা একদিকে দেখতে পাচ্ছি পাকিস্তানের কথা, দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি পাকিস্তানের কথা, একদিকে দেখতে পাচ্ছি চায়নার কথা, আবার আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যেই অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা মাথাচাড়া দেয় বারবার। এই সমস্তটা নিয়ে আমি এবং মীনাক্ষী আলোচনা করব এবং প্রশ্ন করব। মীনাক্ষী, চোখে চোখ রেখে প্রশ্ন করব, কিন্তু তার আগে যে বিষয় আজকে আমরা রেখেছি, প্রতিরক্ষা ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ বা গোটা বাজেটের যে ইতিমধ্যে প্রতিক্রিয়া, তাতে কেউ বলছেন শূন্য, কেউ বলছেন গঠনমূলক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর থেকে জোরদার বিতর্ক চলছে গোটা দেশ জুড়েই। এদিকে ভারতের মতো দেশের জন্য প্রতিরক্ষা বাজেটের বিশেষ গুরুত্ব রয়েছে কি, এই প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন আশপাশে পাকিস্তান ও চীনের মতো প্রতিপক্ষ রয়েছে। তখন এই দেশের প্রতিরক্ষা বাজেট তো ভালো হতেই হবে মনে করছেন একাংশ। বিগত কয়েক বছর ধরেই কার্যত ভারতের সঙ্গে স্নায়ুর যুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ও চীন। প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে গত কয়েক মাস ধরেই লাগাতার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। এবারের বাজেটে কার্যত তারই কি প্রতিফলন দেখা গেল? আত্মনির্ভরতার পথে কি এগোলো দেশ? এ নিয়ে আজ জবাব চাই বাংলা ডিবেট করবো। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। ये आत्मनिर्भरता की तरफ बहुत बड़ा मजबूत कदम है। প্রতিরক্ষা ক্ষেত্রে লোকালে ভোকাল হলো বাজেট। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে যা অর্থ বরাদ্দ হয় তার 68%ই দেশীয় সংস্থার কাছ থেকে অস্ত্র কিনতে খরচ হবে বলে বাজেটে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Our government is committed to reducing imports and promoting Atmanirbharta in equipment for the armed forces. প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নে 25% বরাদ্দ। বেসরকারি সংস্থা, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোনের ব্যবহার কমানো হলো আমদানি। এই বাজেটে বলা হয়েছে প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের যত সরঞ্জাম আমরা কিনবো তার মধ্যে 68% সরঞ্জাম আমরা ডোমেস্টিক মার্কেট থেকে প্রকিউর করব। এই ক্ষেত্রে, এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে এমএসএমই, এই ক্ষেত্রে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগী আছেন তারাও যাতে এখানে সাহায্য করতে পারেন সেই বিষয়ে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে দেশীয় সংস্থার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে বরাদ্দ ছিল মাত্র 10%। এক ধাক্কায় তা বাড়ানো হলো 7 গুণ, যা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় সংস্থার থেকে সরঞ্জাম কিনতে 68% অর্থ বরাদ্দ। লোকাল পে ভোকালের নয়া পদক্ষেপ, যা প্রতিরক্ষাকে চাঙ্গা করবে। এই বাজেট আসলে শূন্য, দিশাহীন বলে কটাক্ষ বিরোধীদের। 15 লক্ষ টাকা করে ফেরত দেবেন বলেছেন, দিয়েছেন কে? ওনার নাম হচ্ছে প্রতিশ্রুতি মোদি। এই মোদি সরকারের প্রতিশ্রুতি, তারা যা বলেন তারা তা কাজে করেন না। দেখুন, আত্মনির্ভর
প্রশ্নটা আত্মনির্ভরতা নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা নিশ্চয়ই থাকবে, কিন্তু এই আত্মনির্ভরতার তো অন্তঃশ্বাস শূন্য কথাবার্তা। প্রকৃত অর্থে একটা জনবিরোধী বাজেট, মানুষের বিরুদ্ধে একটা নিষ্ঠুরতা এই বাজেটে আছে। এই বাজেটটা তাদের জন্য যারা কর ফাঁকি দেয়, তাদের জন্য যারা দেশ বিক্রিতে ভরসা পায়। আত্মনির্ভরতার কথা মুখে বলে কেন্দ্র, বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি কমিয়ে দেশকে আত্মনির্ভর করার জন্য সরঞ্জামগুলি দেশে তৈরির ভাবনা কি আত্মনির্ভর ভারতের পথে এক ধাপ এগোলো না? রইল প্রশ্ন। রিপাবলিক বাংলা। দেশ সর্বোপরি কোনো আপোষ নয়। দেশের প্রতিরক্ষা বাজেটে কি দেশের যে একের পর এক সংস্থাগুলো আছে তাদেরকে একের পর এক অনুদান দিয়ে তাদেরকে সাপোর্ট করে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমরা কিছুদিন আগে দেখেছিলাম প্রজাতন্ত্র দিবসে হাজারখানা ড্রোনের যে ড্রোন টেকনোলজিতে যে সুন্দর প্রদর্শনী করা হয়েছিল, এবং সেখানে আইআইটি থেকে ড্রোন এসেছিল, একদম দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন। তৃতীয় বা চতুর্থ দেশ হিসাবে এরকম একটা টেকনোলজি দিয়ে এত বড় একটা প্রদর্শনী করা হয়েছিল। এই সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আমাদের সাথে রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম এর মুখপাত্র নেতা, এবং রয়েছেন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন আমাদের সাথে। আমি প্রথমেই ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে যেতে চাই। একটা বিষয় বারবার উঠে আসে, রাজনীতির ক্ষেত্রে বারবার উঠে আসে, এবং আজকেও বহু নেতার গলায় সোশ্যাল মিডিয়াতে বারবার যেটা উঠলো যে সুইজারল্যান্ডে তো এত বাজেট দরকার হয় না, সুইজারল্যান্ডে তো আর্মি নেই, সুইডেনে আর্মি নেই, নেপালের প্রয়োজন হয় না। এই ধরনের কেন এত সংখ্যা? এরকম একটা ভারতের মতন এরকম একটা দেশ যেখানে রুটি কাপড়া মাকান নিয়ে এত লড়াই আমরা করছি দীপাঞ্জন বাবু, সেখানে ভারতের মতন দেশে এত টাকা প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় কেন? মানে যে সংখ্যাটা বলা হচ্ছে এখানে সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে শুধু, সেটা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। মানে অন্তত 20টা 22টা রাজ্যের জিডিপি হয়ে যাবে সেটা। দেখুন, আমি একটা কথা বলিনি, আমি রাজনীতিবিদও নই, আমি অর্থনীতিবিদও নই। বাজেটে কিরকমভাবে সম্পদের বা হোয়াট এভার বাজেট অ্যালোকেশন, যেটা সুষম বিন্যাস বন্টন হবে, সেটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। আমি আপনার স্পেসিফিক এই প্রশ্নটা জবাব দিচ্ছি যে যদি কেউ এক ধাক্কায় সুইজারল্যান্ড সুইডেনের পরেই নেপালকে নিয়ে আসে, তাহলে আমার তার যৌক্তিকতার সম্পর্কে আমাকে সন্দেহ প্রকাশ করতেই হয়। কারণ এটা দেখতে হবে যে সুইজারল্যান্ড বা সুইডেনের যে জিওগ্রাফিক্যাল পজিশন, যে ইকোনমিক পজিশন, যে পলিটিক্যাল পজিশন, তার সঙ্গে ভারতবর্ষের কোনো কম্পেয়ারই হয় না। আপনি যদি নেপালের কথা ভাবেন তাহলে নেপালের সঙ্গেও এটা কোনো কম্পেয়ারই হয় না। ভারতবর্ষ যে আশেপাশের রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে পাকিস্তান এবং চীন, এর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কতটা মধুর সেটা তো দেখতেই পাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে ভারতের মধুর সম্পর্কের কারণ যদি আলাদা হয়, চীনের সঙ্গে ডেফিনেটলি আলাদা। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের অস্বীকার করলে চলবে না যে ভারতবর্ষ কিন্তু আগামী পৃথিবীর একটা মহাগুরু হতে চলেছে যদি ইকোনমিক সাইড থেকেই ধরবেন। সেই জায়গাতে চীন কিছুতেই চাইবে না যে এই মুহূর্তে চীন বিশ্বের মার্কেটে লড়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে, চীন কিছুতেই চাইবে না যে এশিয়াতে আরেকটা তার একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হোক ভারতবর্ষ, এবং তার জন্য চীন ডিস্টারবেন্স ক্রিয়েট করবেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি যদি দেখেছেন ওই 3 ইডিয়টস সিনেমাতে একটা ছিল যে ওই চতুর তার অন্য সহপাঠীদের পরীক্ষায় কি করে খারাপ রেজাল্ট হবে বা নিজেকে কি করে ফার্স্ট রাখতে হবে, সেজন্য প্রত্যেকের ওই দরজার তলা দিয়ে পর্নোগ্রাফিক বই পাঠিয়ে দিত যাতে তারা ডিস্ট্র্যাক্ট হয়। সো সেম কিন্তু চীনও করবে, নিজেকে ফার্স্ট হওয়ার জন্য সে ওই ডিস্ট্রাকশনের রাস্তায় যাবে। এই ডিস্ট্রাকশনের রাস্তাটা কিন্তু ভারতের সার্বভৌমতার জন্য অত্যন্ত বিপজ্জনক, এবং সেই জন্য ভারতবর্ষের আর্ম ফোর্সেসের বা মিলিটারি প্রোটেকশন দরকার। কেউ যদি বলেন কম্পেয়ার করেন সুইজারল্যান্ড বা সুইডেনের সঙ্গে বা নেপালকে কখনোই চীন বা পাকিস্তান থ্রেট হিসেবে ভাববে না, সুইজারল্যান্ডকে কখনোই পাকিস্তান বা চীন থ্রেট হিসেবে ভাববে না। এবং সুইজারল্যান্ড সুইডেনের আশপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে, আপনি তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করুন, তারা কোনোদিনই সন্ত্রাসবাদী রাষ্ট্র ছিল না। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, স্টেট স্পন্সর টেরোরিজম চলছে, সেখানে তো আমাদের কম্পেয়ার করতে পারি না। এই কম্পেয়ার করাটা আমার মনে হয় পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা রাজনীতিবিদরা ভালো বলতে পারবেন। আর্ম ফোর্সেসের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা যৌক্তিকতা নেই।
বেশ, আমি এই বিষয়ে সদর্পের কাছে আসব, যাব দেবজিৎ বাবুর কাছে, যেহেতু এই যুক্তিসঙ্গত কিনা সেই বিষয়ে বারবার প্রশ্ন উঠছে, দেবজিৎ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে সদর্পের কাছে আসবো। সদর্প, শুধুমাত্র যে এই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি তা নয়, সে তো যদি আমরা স্ট্যাটিস্টিক্স বলি তাহলে 13% বাড়ানো হয়েছে, আরও অনেক তথ্য রয়েছে, কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে গোটা পৃথিবী থেকে 9.2% যে সমস্ত অস্ত্রশস্ত্র সরঞ্জাম আমেরিকা বলো রাশিয়া বলো সেগুলো থেকে ভারতই কিন্তু 9.2% কিনে নিত। এখন যদি প্রযুক্তির দিক থেকে আমরা উন্নত হই, আমরা যদি দেশে অস্ত্রশস্ত্র সরঞ্জাম বানাই এবং সেখানে যদি স্টার্ট আপ করা হয়, সেখানে যদি বিনিয়োগ বাড়ানো হয়, সেখানে যদি সরকার 68% বরাদ্দ করে, তাহলে ক্ষতি কোথায়? ক্ষতির প্রশ্নই অসম্ভব লাভ আছে। আমরা চাই তো 9.2% কেন, 100% প্রোডাক্ট যদি সামরিক অস্ত্র শুধুমাত্র কেন, ফ্রিজ, টিভি, গাড়ি ঘোড়া থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, বলপেন থেকে শুরু করে, অবশ্যই মানে আর্মস অ্যান্ড অ্যামনিশনস যদি ভারতেই তৈরি করা যায়, এর থেকে ভালো কি হতে পারে ভারতের অর্থনীতি? আত্মনির্ভর ভারতকে সমর্থন করি এবং আত্মনির্ভর ভারত হোক, এটা আমরা চাই। কিন্তু আমার একটাই প্রশ্ন ময়ূক, সেটা হচ্ছে যে এই যে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের মেসেজ আছে না আইটি সেল থেকে, যে বয়কট চাইনিজ প্রোডাক্ট, আমি খালি ভাবি আমার পাড়ার বাজারে এই চাইনিজ প্রোডাক্টগুলোকে আনতে দিচ্ছে কি? আমি তো চায়না গিয়ে বাজার করে আনি না, প্রোডাক্টগুলোকে ভারতে ঢুকতে দিচ্ছে এটাকে, এটাই আমার যা একটা প্রশ্ন। দেখো, আজকে বাজেটে যেগুলো ঘোষিত হয়েছে সেগুলো আগামী দিনে হবে কি না হবে সে তো টাইম উইল টেল। যদি হয় খুব আনন্দের কথা, যদি ভারত সত্যি একটা ইকোনমিক সেলফ রিলায়েন্সের দিকে যায়। কথাটা হচ্ছে আমরা তো আজকে এখানে দাঁড়িয়ে উই আর নট ইন আ পজিশন টু মেক এনি প্রফেসি, কিন্তু অতীতে যেগুলো ঘোষিত হয়েছে সেগুলো হয়েছে কিনা আমরা তার নিরিখে একটা সরকারের যোগ্যতাকে বিচার করতে পারি। ধরো 2015 বাজেটে মনে থাকবে মীনাক্ষী বা ময়ূক তোমাদের, মোদী ঘোষণা করেছিলেন যে 100টা স্মার্ট সিটি ভারতে তৈরি হয় 5 বছরের মধ্যে। কোভিডটাকে এখানে অজুহাত হিসেবে দেখালে হবে না, তার কারণটা যে প্রি কোভিড পিরিয়ডেই সেগুলো নির্মাণ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল ভারতে। আমাকে 100টা ছেড়ে তো 10টা স্মার্ট সিটির নাম বলতে পারবে ভারতে যেগুলো তৈরি হয়ে গেছে? আই ক্যান গিভ অন সাইটিং, লাইক আই ক্যান কিপ অন সাইটিং এক্সাম্পলস। সুতরাং আমি একটা কথা বলি, মীনাক্ষী যে প্রশ্নটা করলে, দেখো বা এতক্ষণ দেবাঞ্জনবাবু যেটা বলছিলেন, উনি একজন এক্স সার্ভিসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে যে কথাটা বলেছেন, আমি 110% ওনার সেই বক্তব্যকে আমি সম্মান করি। তবে আমরা যদি একটা জায়গায় আলোচনা করি একটু ডিসপ্যাশনেটলি, আমরা ভাবি, দেখো একটা দেশের সিকিউরিটির তো দুটো দিক আছে, এটা নিশ্চয়ই তোমরা একমত হবে। একটা হচ্ছে তার কূটনৈতিক সাফল্য, এবং অবশ্যই কূটনৈতিক সাফল্য যদি একটা দেশকে যুদ্ধবিহীন রাখতে না পারে, যদি সত্যি যুদ্ধ বা বর্ডার কনফ্লিক্ট লাগে, সেখানে অবশ্যই সামরিক সাফল্য, দুটোই গুরুত্বপূর্ণ। একটা দেশ কূটনৈতিক দিক থেকে 100-0 পাবে এবং তার বর্ডারে যুদ্ধ লাগবে এবং সেই যুদ্ধে সে 100 পাবে, এইটা কি দেশের মানুষ হিসেবে আমরা কেউ চাই? নাকি আমরা চাইবো যে প্রতিবেশীদের সঙ্গে, সে নেপাল হোক, চায়না হোক, পাকিস্তান হোক কি মায়ানমার হোক, যেই হোক না কেন, যদ্দূর সম্ভব মানে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় ভায়োলেটেড হয় আমাদের দেশের সার্বভৌমত্ব, 100 বার ভারত সেখানে দাঁড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে উত্তর দেবে। এখানে আমার শেষ একটা কথা বলছি, দেখো ডিফেন্স বাজেট বলে যেটা দেখাচ্ছ বা দেখানো সরকার, তোমরা দেখাচ্ছ সরকার যেটা দেখানোর চেষ্টা করছে, ডিফেন্সে বরাদ্দ হয়েছে, বেশি হওয়া উচিত আরও আর কম হওয়া উচিত ইত্যাদি, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিবেট। কিন্তু ডিফেন্সের এই টাকাগুলো খরচা হয় কীভাবে? তুমি দেখো, তোমাদের মনে থাকবে পুলওয়ামাতে যে টেরর স্ট্রাইকটা হলো, আমাদের 40 জন জওয়ান মারা গেলেন। সেই 40 জন জওয়ান ওই কয়েক কিলোমিটার, মানে আমার খুব ভুল না হলে 17-18 কিলোমিটার ওই প্যাসেজটা, যেটা খুব একদিকে রাফ টেরেন, অপরদিকে ওখানটায় অ্যাম্বুশমেন্টের খবর ছিল, ইন্টেলিজেন্স ইনপুট ছিল, ওইটুকু জায়গায় তারা এয়ারলিফটেড হতে চেয়েছিলেন, হেলিকপ্টারে করে তারা ওই জায়গাটা পার করতে চেয়েছিলেন। তাদেরকে সেই সময় এয়ারলিফট করা যায়নি, সেটাকে প্রোভাইড করা যায়নি, এটা ভাঙাচোরা লজ্জরে বাসে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন দি আদার হ্যান্ড, এই মাসে সরকার ঘোষণা করেছে, তোমরা জানো, সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, যেখানে মাটির তলায় সুড়ঙ্গ হবে নরেন্দ্র মোদীর সুরক্ষার জন্য। সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের জন্য এর আগে 977 কোটি টাকা বরাদ্দ তারা করেছিলেন। আজ থেকে 10 দিন আগে জানিয়েছেন 29% ওটা ইনক্রিমেন্ট হয়ে 1250 কোটি টাকা ওটার বরাদ্দ হবে। প্রধানমন্ত্রীর জীবন বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রীর জীবন বাঁচুক, মানে 100 বার বাঁচানো দরকার, তার জন্য 12, এবং তার সাথে নতুন পার্লামেন্ট বিল্ডিং ইত্যাদি, সেন্ট্রাল ভিস্টার জন্য 1250 কোটি টাকা খরচা হতে পারে। আর ভারতের 40 জন জওয়ান একটা ছোট্ট জায়গায় তারা এয়ার ট্রানজিট চাইবেন, সেইটাকে না দিয়ে একটা লজ্জরে বাস পাঠিয়ে দিল, 40 জন জওয়ান মারা গেল। এই জায়গাতে ডিফেন্স বাজেটের অ্যালোকেশন মানে যেটা হচ্ছে, তারও খরচাটা ঠিকভাবে হচ্ছে কিনা এই নিয়ে আমরা প্রশ্ন তুলবো না, বলো তো? আমরা একদম দেবজিৎ অনেকগুলো প্রশ্ন, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে কূটনীতি কম, কূটনৈতিক যে রসায়নটা সেইটা কমে গেছে বলেই কি প্রতিরক্ষার বাজেট বাড়ানো হচ্ছে? আপনারা যারা আগে যে ইন্ডিয়া ফেমাস ছিল যে কূটনীতিটা করতো, গোটা গ্লোবাল ডিপ্লোম্যাসি যেটা, সেটা ইন্ডিয়া একটা এমন সুন্দর জায়গায় রেখেছিল যার জন্য কেউ লড়াইটা করতো না। এটা তো সত্যি কথা। পাশের বাড়ির সাথে যদি ঝামেলা না থাকে তাহলে তো সিসিটিভি লাগানোর দরকার পড়ে না, চোর-ছাচ্চরের কোনো ঝামেলার দরকার পড়ে না। দেবজিৎ, তা কোথাও গিয়ে কি কূটনীতিটা কমে গেছে বলে প্রতিরক্ষা বাজেটটা বেড়ে যাচ্ছে? পাকিস্তান নিয়ে যে কথা হলো সেটা নিয়ে বেশি বলার দরকার হয় না, কারণ পাকিস্তান তৈরি হয়েছিল ভারত ভেঙে,
এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ওসব জায়গায় যাচ্ছি না। যেটা সমস্যা এখন পাকিস্তানের থেকেও বড় যে সমস্যা আমাদের চায়না হয়ে দাঁড়িয়েছে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে। আমি তোমাকে একটা কথা বলি ময়ূক, যদি এরকম দাঁড়ায় যে কূটনীতির জন্য আমাদের দেশের কিছু লোক কথা বলবেন, সেই সময় অর্থাৎ 1959 থেকে 1962 এই সময়তে স্বাধীন ভারতের দ্বিতীয় জনপ্রিয়তম দল ছিল, রাজনৈতিক দল ছিল হচ্ছে সিপিআই, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, এবং তাদের সঙ্গে তখনকার সোভিয়েত এবং চায়না দুই কমিউনিস্ট পার্টিরই খুব ভালো অ্যালাই ছিল। তারা ভারতের কমিউনিস্ট পার্টি এবং তারা চায়নার কমিউনিস্ট পার্টি এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলতেন। 21শে অক্টোবর 1959 10 জন সিআরপিএফ জওয়ানকে লাদাখে খুন করে মানে চায়নার কমিউনিস্ট পার্টি, ওখানে সবই তো কমিউনিস্ট পার্টি, তারা একটা যুদ্ধ শুরু করেন পিপলস ওয়ার ভারতবর্ষের বিরুদ্ধে। সেই সময় আমাদের এখানকার যারা কমিউনিস্ট ছিলেন তারা দ্ব্যর্থহীন ভাষায় চীনকে সাপোর্ট করেছিলেন। সুতরাং যারা কিনা চীনের ফিফথ কালাম হিসেবে সেই সময় কাজ করেছিলেন তার জন্য তাদের জেলও হয়েছিল। পলিট ব্যুরো মেম্বার পরে হবেন সিপিএম, মানে পার্টি ভাগ হয়েছিল মানে 3টে কারণে, তার মধ্যে একটা বড় কারণই ছিল সিনো ইন্ডিয়ান ওয়ারফেয়ার। ভিএস অচ্যুতানন্দন, যিনি কিনা কেরালার পরে মুখ্যমন্ত্রী হবেন, সিপিএম পার্টির পলিট ব্যুরো মেম্বার হবেন, সেই সময় তিনি সিপিআই এর মেম্বার ছিলেন। তিনি বলেছিলেন, যখন জেলে ভরা হয় তিনি বলেছিলেন চলো আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করি এবং কিছু রেশন আমরা জেলে থেকেই লোককে বলি যে তোমরা তুলে দাও। সেই সময় ও যে জোসেফ বলে একজন ভদ্রলোক, তিনি সিপিআই এর, তিনি এটাকে একদম পুরো মুখ পাথর চাপা দিয়ে বন্ধ করে দেন। আমার কথা হচ্ছে চীনকে সাপোর্ট করবে কি চীনকে সাপোর্ট করবে না সেটা যারা ঠিক করতে ভালো করে সেই মুহূর্তে পারেনি, তাদের উপরে ভরসা করে আমাকে শতরূপরা ভারতের ক্ষেত্রে যে নেশন ফার্স্ট আমরা বলি সেইটা বরাবর কি ভুল? আমি ব্যক্তি শতরূপের উপরে না, ব্যক্তি শতরূপ বলছি না, দলীয় শতরূপ। আমি শতরূপ লেট মি ফিনিশ ফার্স্ট। যেই 59 সাল থেকে যুদ্ধটা শুরু হলো 62 অবধি যুদ্ধ চলেছে, 64তে পার্টি ভাগ হয়েছে। আমার কথা পরিষ্কার যে ব্যক্তি শতরূপের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত লড়াই নেই, কিন্তু দল হিসেবে যারা কিনা ভারতীয় এখনো হয়নি, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের না না এখনো পর্যন্ত ওরা ভারতীয় না। আমার কথা হচ্ছে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, আমি এখনো বলছি না, আমি বলছি they are not claiming themselves Indian till tonight. They are not claiming themselves Indian till tonight. কি প্রমাণ দিতে হবে? আমি কোনো প্রমাণ দিতে বলছি না, প্রমাণ তো ওদের আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনি যুদ্ধের সময় ভারতের মাটিতে থেকে ভারতীয় হয়ে শত্রুপক্ষকে সমর্থন করেছেন, আর সেই লিগেসিকে তো অস্বীকার করতে পারেন। আমার 30 সেকেন্ড শেষ হওয়ার পর শুরু হবে না, এখন শুরু হয়ে গেছে। বেশ 30 সেকেন্ড। দেখুন কথাটা হচ্ছে দেবজিৎ একটু গুলিয়ে ফেললো, এটা অস্বাভাবিক কিছু না। দেখো বিজেপি একটা দল, কিন্তু সেই দলের মধ্যে যেরকম সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এখন এক নয়, তেমন আবার বামপন্থী আন্দোলনের ইতিহাসেও তো নকশালপন্থী এবং সিপিআইএম এক নয়। তুমি যেটা বললে সেই সময় ভারত সেই চীনকে আক্রমণ করেছিল, এই স্ট্যান্ড পরবর্তীকালে নকশালপন্থীদের ছিল, আমাদের পার্টির কোনোদিন এই স্ট্যান্ড ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেদিনও বলেছি, আজকেও এখানে তোমায় দাঁড়িয়ে বলছি দেবজিৎদা, আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য হচ্ছে কাশ্মীর এবং অরুণাচল প্রদেশকে নিয়ে চীনের বক্তব্যকে আমরা সমর্থন করি না, আমাদের ডিফারেন্স আছে। আমি একটা কথা, জাস্ট লাস্ট একটা কথা বলতে দাও। আমি আজকের একটা কথা বলছি, আজ থেকে কয়েকদিন আগে তোমরা জানো তাপির গাঁও বলে বিজেপির এমপি, তিনি টুইট করেন, অভিযোগ করেন যে চায়না, আমি একটা উদাহরণ দিচ্ছি, ভারতের একটি 17 বছরের ছেলেকে অরুণাচল সীমান্তের মধ্যে ঢুকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আজকে পর্যন্ত মোদী সেটাকে স্বীকার করলেন না, সরকার স্বীকার করলো না। আমি বলছি তোমাদের ভয়টা কিসের? চায়নাকে এত বলো না, কে চায়না থেকে ভয় দেখাচ্ছে? আমরা আছি তো তোমাদের সঙ্গে এই ব্যাপারে। কে কাকে ভয় পায় মোদী এত? তুমি বলো তো আমাকে। তোমাদের এমপি বলছে যে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তোমরা মুখ পুরো বলছো ওপেন হাউস ডিবেট হোক বৈশাখ বাবুর কাছে এরপরে আসবো। তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই দেবজিৎদাকে, এটা শোনা গেল যেখানে রাহুল গান্ধী টুইট করেন যে মোদি চীনকে ভয় পায়। দ্যাট উইল নট গো এগেইনস্ট দেবজিৎদা। আমি একটা কথা বলছি, তো এটা ইতিহাস, এটা রেকর্ডেড ইতিহাস। তুমি যে বললে না জ্যোতিবাবুর, তুমি নাম করে বললে না, আমি নাম করেই তোমায় বলছি, জ্যোতিবাবুর জেলে যাওয়ার কথা চায়না ইন্ডিয়া কনফ্লিক্টের সময় যারা জ্যোতি বসুকে জেলে পাঠিয়েছিলেন ভারত বিদ্রোহী বলে, ভারত বিরোধী বলে, তারাই পরবর্তীকালে জ্যোতি বসুকে ভারতরত্নও দিতে চেয়েছিলেন। ইতিহাস কিন্তু এইভাবেই একটা চক্র। বৈশাখ বাবু অনেকক্ষণ ধরে বসে আছেন। বৈশাখ বাবু, আজকের বাজেটে প্রতিরক্ষা খাতে এত বিপুল পরিমাণ টাকা এবং ভারতীয় সংস্থাই আত্মনির্ভরতার নয়া ধাপ হিসাবে দেখছে, কিরকম লাগছে? ভালো লাগছে ভারতীয় হিসাবে? দেখুন, বিজেপির এই ধরনের ছলচাতুরি দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। সাধারণ মানুষের জন্য এই বাজেট হলো অন্তঃসার শূন্য। বেকারত্ব, মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হয়েছে। সরকার বড় বড় কথায় হারিয়ে গেছে, কিছুই বোঝাতে পারেনি তারা।
এবং আজকের এই বাজেট আমরা মনে করি প্রবীণ নাগরিকদের কথা নেই, এখানে যারা সামাজিক প্রকল্পের কথা নেই, বেকার যুবকদের কথা নেই। দেশের অর্থনীতি বিজেপির আমলে ভেঙে গেছে, দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা, তাদের দিশা দেখানোর কোনো রাস্তা নেই। তারা আজকে আবার নতুন করে এক ধরনের মানুষকে ছলচাতুরির আশ্রয় নিয়েছে। আমরা মনে করি এই বাজেট অন্তঃসার শূন্য বাজেট, কোনো দিশা দেখাতে পারেনি। নির্বাচন এলেই তারা নানান ধরনের ছলনার আশ্রয় নেয়। এটা একটা ছলনা। 5টা রাজ্যের নির্বাচন আছে, এটা সেটা বুঝলাম। 5টা রাজ্যের নির্বাচনকে সামনে রেখে বাজেট করা হয়েছে। আপনাদের অভিযোগ বৈশানর বাবু, প্রতিরক্ষা ক্ষেত্রে যেখানে আত্মনির্ভরতার পথে হাঁটা হচ্ছে সেটাকে কিভাবে দেখছেন? যেখানে দেশীয় সংস্থার কাছ থেকে কেনা হবে সরঞ্জাম, 68% বরাদ্দ সেখানে, সেটাকে কিভাবে দেখছেন? না না, আমি তো দেখলাম যে মানরগতে 98,000 কোটি টাকাকে কমিয়ে 73,000 কোটি টাকা করেছে। এটা ওনারা মনে করছেন যে আত্মনির্ভর হবে, এবং এই ধরনের কথা আমরা গতবারেও লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম যে একটা পুলওয়ামার ঘটনাকে নিয়ে তারা এই ধরনের কথা তুলেছেন। আবার আজকে বলছেন যে আমরা সামরিক খাতে বরাদ্দ বাড়ালাম। সার্জিক্যাল স্ট্রাইক দেখার জন্য ভিডিও রেকর্ডিং ইত্যাদিকে চ্যালেঞ্জ করেছিলেন ভারত সরকারের। মুশকিল হচ্ছে আপনারা একটা মন্ত্রক বানান না, অনেক তো দপ্তরহীন মন্ত্রক আপনাদের দলেতে রয়েছে, যদিও একটাই পোস্ট, সব বাকি সব ল্যাম্প পোস্ট, তবু একটা মন্ত্রক বানান না, বা তাকেই একটা দায়িত্ব দিন না, যে যিনি কিনা এরকম ধরনের সার্জিক্যাল অ্যাটাক ফ্যাটাক যখন হবে, স্ট্রাইক যখন হবে, তখন হেলিকপ্টারের ওপরে ঝুলে বসে থেকে ছবি তুলতে থাকবেন। মুশকিলটা কি হচ্ছে জানেন তো, প্রত্যেক সময় ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা, এদের নিয়ে আপনাদের মিমিক্রি মিম করার কি অধিকার হয়? আপনাদের শুনুন, আপনারা কোনোদিন সরকারের এখন এই মুহূর্তে, আপনারা আগে যখন কেন্দ্রীয় সরকারের আপনাদের দল পার্ট অ্যান্ড পার্সেল ছিল, সেই সময় আপনারাই তো বলেছিলেন কাফন চোর গদ্দি চোর বলে আপনারা জর্জ ফার্নান্ডেজকে অপসারিত করেছিলেন, আপনারা করেছিলেন, এবং পরে প্রমাণিত হয়েছিল যে জর্জ ফার্নান্ডেজ আমাদের দলের লোক নয়, জনতা পার্টির লোক, কিন্তু লোকটা একদম নির্ভেজাল সৎ লোক ছিল। সেই লোকটাকে আপনারা এরকম ভাবে আমৃত্যু তাকে আপনারা দেখে দিয়েছিলেন, আপনারা দেখে দিয়েছিলেন। সেটা তো করেনি, তখন তো চুরি করেনি জর্জ ফার্নান্ডেজ। এবার শোনো ভাই, বললে তো দশ চুরি করেনি, এক কথা 3 বার বললে কি 3 গুণ ভ্যালু হবে? এবার শোনো কথা, তারপরে ইতিহাসটা কি হলো, যে জর্জ ফার্নান্ডেজ খুব সৎ ছিলেন বলে দেবজিৎদার বক্তব্য, অটল বিহারী বাজপেয়ী তাকে সরিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত পায়ে ধরে আবার এনডিএতে ফেরত এনে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করলেন। ইতিহাসটা এইভাবে শেষ হয় না, ইতিহাসটা শেষ হয় না। বলছি জর্জ ফার্নান্ডেজ বলেছিলেন যে আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না, আমাকে যতক্ষণ না আমি প্রমাণিত হচ্ছি ততক্ষণ আমি বলছি না। আমাদের পার্টির আর দুজন দেশদ্রোহীর নাম শুনে নাও। আমাদের পার্টি, তুমি যা বললে না চায়নার কথা, আমাদের পার্টির আর দুজন দেশদ্রোহী, যারা দেশদ্রোহী বলে সে সময় জেলে গেছিলেন, আমাদের পার্টির দুজন দেশদ্রোহী, আমাদের দুজন পার্টির এখন ঢোক গেলছে কংগ্রেসীরা জেলে তখন বিজেপি ছিল না, এক হচ্ছে জেলে পাঠানো তখন বিজেপি ছিল না। এসব নাম কোনোদিন শুনতে পাবে না বিজেপিতে, শুনে নাও। এক হচ্ছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক গণেশ ঘোষ, দুই হচ্ছেন মিরাট ষড়যন্ত্র কেসের নায়ক মুজফফর আহমেদ, যাদের সঙ্গে তোমরা এখন আঘাত করেছো, যাদের সঙ্গে তোমরা এখন আঘাত করেছো, তোমরা যাদের সঙ্গে এখন আঘাত করেছো, তোমরা যাদের সঙ্গে আঘাত করেছো, না কেস খাইনি, না কেউ কোনো জায়গায় নায়ক হলেই, তার অধিকার হয় না স্বাধীন দেশে থেকে তার বিরোধিতা করে খলনায়ক হওয়া যাবে। এক করে বলি, তোমার সুবিধা হবে বলতে, এক করে বলি। একটা কথাই বলতে চাই, আমি আগে শেষ করতে আমি তা বলিনি। কারা তোমাদের নেতাদের কারা জেলে পড়েছিলেন? বিজেপি না, কংগ্রেস। সেই কংগ্রেসের সঙ্গে বলা হয়ে গেছে, এবার শুনবে? বলো। মুশকিলটা হচ্ছে এইটা
যখন আমার সিপিএম এর বিরুদ্ধে বলতে হবে তখন 59 সালে সিপিআইএম কে জেলে ঢোকানো হয়েছিল, গল্প শুনিয়ে সিপিএম কে দেশদ্রোহী বলে দেবো। তারপর আবার তুমি কিন্তু বলেছো মাঝে কথা বলবে না, দেবজিৎ দা একটু ব্রেক দ্য কনসেনসাস, তাহলে তোমার বাকি আলোচনা করতে পারবে না। তুমি আমার কথা তারপরে মেরে কি সময় কমে আসছে, তুমি একটা কথা বলবো, আই প্রমিস ইউ, আমি এর কথা বলি, আমি বিরুদ্ধে বলার তখন আমি 59-এর গল্প শুনে আবার মাঝখানে কথা বলবে না, 59-এর গল্প শুনে সিপিএমকে দেশদ্রোহী বলবো। তারপরে ব্রিটিশের পাঁচটা দালালরা যখন মুজাফফর আহমেদ এবং গণেশ ঘোষের নাম শুনবে তখন ডিফেন্সলেস হয়ে বলবে আমরা তো কি জানি না বাবা, তখন তো করেছিল কংগ্রেস, এই ধান্দাবাজি রাখো। তোমাদের দলে আরএসএস এর দালালদের পার্টি, তোমরা স্বাধীনতা আন্দোলনের সময় ছুরি মেরেছিলে, আরএসএস এর দালালি করেছিলে, তোমরা আর যাই হোক না তোমরা ভারত সন্দীপের কাছে এবার যাই, এবার গণেশ ঘোষ যখন সন্দীপের কাছে যাবো। কংগ্রেস কি মনে করছে প্রতিরক্ষা খাতে? কোনোদিন তো আমরা কংগ্রেস আমলে এত বাজেট বরাদ্দ দেখিনি। কংগ্রেস কি মনে করেছিল যে প্রতিরক্ষা খাতে এই বাজেটের কোনো প্রয়োজন নেই, বরাদ্দ বাড়ানোর কোনো প্রয়োজন নেই? এই বাজেটে কি বৃদ্ধি করা বরাদ্দটা কি যুক্তিসঙ্গত মনে হচ্ছে না মনে হচ্ছে না? ধন্যবাদ আমাকে এরকম করে বলতে দেওয়ার জন্য। আমাদের কমার্সে একটা বেসিক সূত্র আছে, সেটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। এই চেইনটা যখন ব্যাহত হয় তখন অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। সে যেমন আজকের টপিকের ডিমান্ড হচ্ছে ভারতের বাজেট, আজকে যে বাজেটটা প্লাস মানে প্রকাশ হলো, কিন্তু আজকে প্রোগ্রামের সাপ্লাই যে চেইনটা সেটা কিন্তু ডিমান্ডের সাথে ম্যাচ খাচ্ছে না। ঠিক সেরকম ভাবে আমাদের সমাজে, আমাদের সামাজিক অর্থনৈতিক যে আঙ্গিনাটা আছে সেখানে কিন্তু সাপ্লাই এন্ড ডিমান্ডের চেইনটা ম্যাচ করছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে প্রতিরক্ষা খাতে সদরূপ বলেছেন যে 32% বা 68% কেন, আমরা চাই 500%, 1000% বৃদ্ধি পাক। কিন্তু সেই বৃদ্ধিটা যে হলো, যে আপনি যে বললেন যে ভোকাল ফর লোকালের যে একটা কথা আপনি তুললেন, যে এখানকার যারা দেশীয় সংস্থাগুলো আছে সেগুলো কাজের বরাত পাবে, খুব ভালো কথা পাবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে বাদ দিয়ে সেখানে আম্বানিদেরকে দেওয়া হলো রাফায়েলের যে স্পেয়ার পার্টস গুলো আছে সেগুলো বানাবার জন্য। আর যে যারা বোধহয় সাইকেলের কোনোদিন নাট বল্টও বানায়নি তারা বানাবে ভুল ছিল সন্দীপা। আমি এটা বলিনি যে 100,000% বৃদ্ধি পাক, আমি বলেছি দরকার হলে 100%ই দেশীয় ম্যানুফ্যাকচার থেকে প্রকিউর করা হবে। প্রথম কথা হচ্ছে যে একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা ছাড়া বাইরের যদি কোনো কোম্পানি, তুমি জানলে খুশি হবে দিদি। এটা আমাকে প্রশ্নটা কে করছে বলতে আমি দেবজিৎ বলছি, আমি দেবজিৎ বলছি। সন্দীপাদি আমি তোমার সঙ্গে কোনো তর্ক করছি না, আমি শুধু একটা ইনফরমেশন দিচ্ছি। সন্দীপাদি আমি যেটা বলতে চাইছি, আপনার প্রশ্ন আপনি আমার অ্যাটেম্পটা দয়া করে নষ্ট করবেন না। তোমরা জানলে খুশি হবে, দর্শকরা জানলে খুশি হবেন যে এই পশ্চিমবঙ্গে 144টার উপর কোম্পানি আছে, যারা ছোট ছোট কোম্পানি, যারা প্রতিরক্ষার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। যেহেতু ও দূরে বসে আছে, সন্দীপা তুমি 30 সেকেন্ড নাও। সন্দীপা একটা কথা বলো, একটা কথা সহজভাবে বলো, এবারের যে বাজেট ভারতীয় সংস্থায় ভারতীয় সামরিক অস্ত্র শস্ত্র সবকিছু বানাবে, এটা ঠিক না ভুল? কংগ্রেসের থেকে বিজেপি এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছে না ভুল নিয়েছে? না, কংগ্রেসের থেকে কে বিজেপি ভালো মানে ঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা বলার সময় এখনো আসেনি ময়ূকদা। আমি শুধু একটা কথাই বলতে চাই যে যে ভারতীয় সংস্থাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যেন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মতো সংস্থা হয়, সেগুলো এরকম কোনো আনকোরা সংস্থা যেন না হয় যারা ওই মানে আজকের যে বাজেটটা আমরা দেখলাম ময়ূকদা, সেটা জনসাধারণের বাজেট না, সেটা হয়ে যাচ্ছে মোদিজি কা মিত্র কা বাজেট হয়ে যাচ্ছে। এবং সেটা আপনিও খুব ভালো করে জানেন, বিভিন্ন সেগমেন্ট গুলো যদি আমরা যাই, ঠিক আছে, তো আমার কাছে সময় দিয়েছেন 30 সেকেন্ডের মধ্যে অত বড় বাজেটকে আমি এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আপনি আমাকে যে 30 সেকেন্ড সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে আমি একটা কথাই বলতে চাই। মানে তুমি বলছো সাধারণ পেলো না কিছুই, সবটাই ভাওতা।
না, অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ আপনার আমার মতো আমরা যারা মধ্যবিত্ত পরিবারগুলো আছি আমরা কি পেয়েছি বলুন? কোথায় কোথায় আমাদের রিলিফ হয়েছে? আমি এতক্ষণ বলিনি, আমি এক মিনিট বলি। সন্দীপা, যেখান থেকে সন্দীপা দেশে বিভিন্ন পৃথিবীর নানান প্রান্ত থেকে যখন আমরা যে বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র আনতাম, যখন আমরা আমদানি বেশি ছিল আমাদের, তখন কি আমরা এটা জানতাম না যে আমেরিকাতেও কিন্তু বা বিভিন্ন দেশে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি সংস্থার হাতে এই দায়িত্বগুলো নিমজ্জিত থাকে? না না, তাহলে না না, না, সেটা আমেরিকা কি করছে সেটার সাথে আমি কেন আমারটা মেলাবো? আমি যখন বলছি মানে এটা আপনি বলছেন উন্নতির দিকে যাচ্ছে না, আপনি বলছেন এতে করাপশন হবে, এতে করাপশন হবে বলছেন আপনি। বলো দেবজিৎ বলুন। আমাকে একটু আনইন্টারাপ্টেডলি বলার সুযোগ দেওয়া হোক। না 30 সেকেন্ড নয়, ও 30 সেকেন্ড বলুন। প্রথমত প্রাইভেটাইজেশনের বিরোধিতা কংগ্রেস কোনোদিন করেনি। সন্দীপটা এবার দেবজিৎ বলুন, কাছে হবে, আমাদের কাছে না। সন্দীপাদির প্রাইভেটাইজেশনের বিরুদ্ধতা করার জায়গায় নেই, কেননা কংগ্রেস কোনোদিন প্রাইভেটাইজেশনের বিরোধিতা করেনি। দ্বিতীয়ত কোটা লাইসেন্স পারমিট পদ্ধতিতে, সন্দীপাদি একটু দাঁড়াও, আমাকে একটু বলতে দাও, তাহলে তুমি বলো। কোটা লাইসেন্স পারমিটের যে খেলা সেটা এরাই করেছিল। দেশ যখন এরা সরকার চালিয়েছে তখন এরা বসে বসে কোটা লাইসেন্স পারমিটের ব্যবস্থা করেছিল। বিড়লাকে দিয়েছিল অ্যাম্বাসাডারের পারমিট, টাটাকে দিয়েছিল ট্রাক চালানোর পারমিট, এবং মাহিন্দ্রাকে দিয়েছিল মেজো গাড়ি, মানে যেগুলো মাঝারি গাড়ি এসইউভি টাইপের, জিপ ইত্যাদির পারমিট। আমি উইলি কেলেঙ্কারি বা বোফোর্স কেলেঙ্কারি এসব নিয়ে কথা বলতে আসিনি। প্রত্যেকবার বাইরে থেকে কেনা নিয়ে প্রত্যেকবার একের পর এক কেলেঙ্কারি হতো। উইলি জিপে কেলেঙ্কারির কথা উঠেছিল জওহরলালের সময়, এবং তার নাতির সময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল। অ্যালিজলি আমি বলছি না যে রাজীব গান্ধী বা জওহরলাল নেহরু কেনাবেচা করেছিলেন, তার বাড়ির লোক কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন কি ছিলেন না, আমি এই নিয়ে আজকের প্রশ্ন তুলছি না। আমি শুধু এটা বলছি এই ধরনের কেলেঙ্কারির সম্মুখীন বারবার দেশ হয়েছে, দেশের মানুষ হয়েছে। তার কারণ মনে হয়েছে, তার কারণ এই জন্যই মনে হচ্ছে যেহেতু এটা বাইরে থেকে কেনা হচ্ছে। সবসময় যে আমাদের দেশেরটাই সর্বোৎকৃষ্ট এরকম নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এইরকম ভাবে বাইরে থেকে জিনিস আনার থেকে, ছোট ছোট পার্টস আনার থেকে, স্পেয়ার পার্টসের ক্ষেত্রেও যদি রক্ষণাবেক্ষণের স্পেয়ার পার্টসের ক্ষেত্রেও যদি ইন্ডিজিনাস প্রোডাক্ট যদি বাড়ে, আত্মনির্ভর হবে। এবং না, আমাকে শেষ করতে দাও, তোমার বেলা আমি বলিনি। 144টা ছোট ছোট কোম্পানি আছে এই বাংলা, সারা ভারতবর্ষ পৃথিবী নিয়ে আমার কথা বলার দরকার নেই। বাংলাতে 144টা কোম্পানি আছে, যার সঙ্গে 30,000 মানুষ যুক্ত আছে। তারা বিভিন্ন প্রতিরক্ষা যন্ত্রপাতি, প্রতিরক্ষা কোম্পানিগুলোকে, মানে আমাদের প্রতিরক্ষার যে বিভিন্ন ধারা আছে তাদেরকে সাপ্লাই করে, নৌ, বায়ু এবং অন্যান্য সেনাদের। সেইখানে এটা যদি আরো বাড়ে, এটা তো অসুবিধার কি আছে? এটা তো অসুবিধার কি আছে? আমি ডেপুটি কমান্ডান্ট চক্রবর্তীর কাছে অনেকক্ষণ ধরে শুনছেন, ডেপুটি কমান্ডান্ট চক্রবর্তী, দীপাঞ্জন চক্রবর্তী একটা খুব রেলিভেন্ট পয়েন্ট, যেটা সন্দীপা বলছিল, দীপাঞ্জন বলছিল, দেবজিৎ বলছিল, বৈশানদা বলছিল, এবং অবশ্যই শতরূপ বলছিল, এই সাধারণ মানুষের বাজেটে কিছু পাওয়া, কিচ্ছু পেল না সাধারণ মানুষ, বা সাধারণ মানুষের বাজেট যেটা। দীপাঞ্জনদা, আপনি নিজে এখানে আফগানিস্তানের সময়, আফগানিস্তান তালিবান দখলের সময় আপনি নিজে এখানে ছিলেন, এবং সেখানে বলেছিলেন যে একটা মজবুত দেশের দরকার, যে দেশটায়, মানে আমরা দেখেছি বিভিন্ন দেশে, যেখানে দেখেছি বাড়ি আছে, ঘর আছে, দৌড় আছে, জিডিপি আছে, সব কিছু আছে, কিন্তু একটা মজবুত একটা সেনাবাহিনী বা সামরিক বাহিনী নেই, বা একটা মজবুত সরকার, একটা সার্বভৌমত্ব নেই বলে একদিনের মধ্যে কিভাবে অভ্যুত্থান হচ্ছে। পাশের দেশ পাকিস্তানে আমরা দেখেছি সেনা অভ্যুত্থান হয়। কোথাও গিয়ে কি এটা সাধারণ মানুষের একটা নোশন আছে যে সামরিক খাতে কেন টাকা খরচা করব, একটা সময় ছিল হেলথে কেন টাকা খরচা করব, ঠিক সেরকম ডিফেন্সে কেন খরচা করব। এই জায়গাটা কি কোথাও গিয়ে বদল আসছে, না সত্যি করেই মানুষ এখনো মনে করে যে প্রতিরক্ষা খাতে টাকার দরকার হয় না? আমি উত্তরটা ডেফিনেটলি দেবো এই প্রশ্নটা, কারণ সুযোগ খুব কম পাই। আমি একটা ছোট্ট আগে উল্লেখ করে আমি এই মূল প্রশ্নটা চলে আসছি। সেটা ওই জর্জ ফার্নান্ডেজ আর কফিন স্ক্যান্ডাল নিয়ে কথা হচ্ছিল। আমি জাস্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই সবাইকে। যেদিন ভারতবর্ষের পার্লামেন্টের সংসদে জর্জ ফার্নান্ডেজের এই কফিন স্ক্যান্ডাল নিয়ে বিরোধীরা 184 ধারা, যতটুকু আমার মনে আছে, আলোচনা করতে চেয়েছিল, যে আলোচনার পরে ভোটাভুটির একটা সম্ভাবনা ছিল, সেদিন কিন্তু পার্লামেন্ট অ্যাটাক হয়, এবং তারপর কিন্তু এই প্রস্তাবটা নিয়ে কোনোদিন আলোচনা হয়নি। সো কফিন স্ক্যান্ডালে কেউ গ্রিন সিগন্যাল, ক্লিন চিট পেয়েছে কি না পেয়েছে পার্লামেন্ট থেকে, এটা কিন্তু এখনো তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা লোকে ভুলে গেছে। এবার চলে আসছি আপনার
মূল প্রশ্নটা। যেখানে আমরা ন্যাশনাল সিকিউরিটি কথা বলি, এটা কিন্তু বারবার আমরা সবসময়, আমি অন্তত বলি, ন্যাশনাল সিকিউরিটি ইজ নট অনলি দ্য মিলিটারি সিকিউরিটি। Food security, job, education security, everything, health security, these all are part of national security, but military security is one of the integral part. এতে কোনো সন্দেহ নেই। যেখানে প্রশ্ন আসছে একটা মজবুত, আমার শুধু বর্ডার মজবুত করলে চলবে না, আমার ভেতরেও মজবুত করতে হবে। এবং ভেতরে মজবুত করতে গেলে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমি রাজনীতিবিদ নই, কিন্তু আমি তো দেশের সাধারণ মানুষ, আমার মনে হয় আমাদের বেশ কিছু জায়গাতে সুষম বন্টনের একটু অভাব। সেটাকে রেখে দিয়ে আমি যদি শুধু বর্ডার প্রোটেকশন বা মিলিটারি প্রোটেকশনের ব্যাপারে যাই, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে কিছু বিপদের সম্ভাবনা আছে। এবার প্রশ্নটা আসছি, যেটা বারবারই প্রশ্ন চলছে, যে দেশীয় লগ্নি বা ভোকাল ফর লোকাল। আমি জানি না এটা লোকে কিরকম ভাবে নেবে, এমন যেন না হয়, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আমি দেশের অন্যতম এলিট ফোর্সে প্রকিউরমেন্টেও কিছুদিন ছিলাম অ্যাজ এক্সপার্ট। সো এক্সপার্ট হিসাবে আমরা দেখেছি যে যেহেতু সেই এজেন্সি, সেই বাহিনীর, বিশেষ এলিট বাহিনীর সমস্ত কিছু, অস্ত্র থেকে অ্যামুনিশন, এভরিথিং, সবকিছু ইম্পোর্ট করা হয়, বাইরে থেকে আসে। এটা বলে দেওয়া ভালো, যেটা দেবজিৎ বলছিলেন যে 144টা বাংলায়, হতে পারে সারা ভারতবর্ষে 400 কোম্পানি রয়েছে। এই যে মেটেরিয়াল যেটা, সেটার কস্ট কিচ্ছু না, অ্যাকচুয়াল হচ্ছে টেকনোলজি, আসল খরচা টেকনোলজি। সুতরাং ভারতবর্ষে যদি টেকনোলজি দিয়ে আমাদের আত্মনির্ভর হতে হয়, আমাদের ডিআরডিও কে আত্মনির্ভর হতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। আমি ভারতবর্ষে, আমি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যদি আমি এয়ারক্রাফট বানাতে পারি, কিন্তু টেকনোলজিটা যদি আমাকে বাইরে থেকে আনতে হয় এবং সেখানে যদি আমার দালালি চলতে থাকে, এটা বলে দেওয়া ভালো, অনেকে হয়তো জানেন না যে ভারতবর্ষে স্বীকৃতভাবে আইনি পন্থাতে 14 থেকে 22% দালালি কিন্তু আর্মস ডিলের স্বীকৃত। এবং সেটার জন্য এটা কোনো সন্দেহ নেই, আপনি রেকর্ড চেক করুন, যে ইউপিএ সরকারের সময় যখন মিস্টার অ্যান্টনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, তখন ভারতবর্ষে আর্মি প্রকিউরমেন্ট হতোই না। ওনার একটা ভয় ছিল যে প্রকিউরমেন্টের সঙ্গে যদি দালালি ইত্যাদি নিয়ে বদনাম হয়ে যায়, তাহলে আমার ব্যক্তিগত ভাবমূর্তিতে চোট লাগতে পারে, এবং সেজন্য আর্মি প্রকিউরমেন্ট অলমোস্ট বন্ধ ছিল। এবং এটাও ঘটনা 2020-21 বাজেটে, ডিফেন্স বাজেটে ইন্ডিয়ান আর্মির যে টোটাল বাজেট, তার মাত্র 40%, 40% ইউটিলাইজ হয়েছে। সুতরাং ভোকাল ফর লোকাল করে যে আমাদের খুব বড় একটা পরিবর্তন হবে জানি না, কিন্তু অবভিয়াসলি যদি বাইরের দালালদের দালালিটা নেওয়া এবং যে কাটমানি, এটা যদি কন্ট্রোল করে ভারতবর্ষের লোকাল শিল্পকে দেওয়া যেতে পারে উইথ প্রপার টেকনোলজি, আমার মনে হয় সেটা একটা বিরাট বড় পদক্ষেপ। কিন্তু দেখতে হবে সেখানে যেন ওই লাভের গুড়টা বিদেশি নামের লোকরা না খেয়ে, এখানে আদানি আর আম্বানি নামের পিঁপড়েরা যেন এই লাভের গুড়টা খেয়ে যেতে না পারে। এটা আমাদের খেয়াল। দুর্নীতির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠে এসেছে, আমি আসবো অবশ্যই আসবো, সকলের কাছেই আসবো, সকলের কাছে আসবো। আমাদের একটা ছোট বিরতির সময় হয়েছে, আসবো, অবশ্যই আসবো, একটা ছোট বিরতির সময় হয়েছে। বিরতির পর এই প্রশ্ন নিয়ে ফিরবো, যে তথ্য উপস্থাপিত করলেন ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তী, তারই আমি উত্তর নেব। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কালকে আমরা কথা বলছিলাম মরিচ ঝাঁপি নিয়ে, কালকে আমরা কথা বলছিলাম উদ্বাস্তুদের নিয়ে, এবং আজকে আবার যে প্রশ্নটা উঠে আসছে, যেটা বারবার বহু মানুষ বলছেন, যে দেশের সিকিউরিটি, দেশের সুরক্ষা, যেমনটা লেফটেন্যান্ট কমান্ডেন্ট দীপাঞ্জন চক্রবর্তী বললেন, ডেপুটি কমান্ডেন্ট চক্রবর্তী বললেন যে দেশের সুরক্ষা, ন্যাশনাল সিকিউরিটি মানে শুধুমাত্র সামরিক সুরক্ষা নয়, আরো অনেকগুলো দিক থাকে। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় থাকে, যে সেই দেশটাই যদি না থাকে, সেই দেশে যদি গণ অভ্যুত্থান হয়, সেই দেশটা ভেতর থেকে যদি ভেঙে দেওয়ার চেষ্টা হয়, তাহলে কি হতে পারে, তাহলে কি কি জিনিস করা হতে পারে। আমরা যেমনটা দেখেছিলাম, দেবজিৎ সরকার বলছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। তার পাশাপাশি ভারতীয়রা এক হয়ে এই ডিফেন্স বাজেটের জন্য কেন লড়াইটা করছেন না? শতরূপ, আত্মনির্ভর ভারত তোমারও তো ভালো লাগছে। প্রথমেই বলে দিয়েছিলাম যে
ডিফেন্স বলে খালি নয়, যে কোনো সামগ্রী যদি ইন্ডিজিনাস প্রোডাকশন হয় তাহলে সেটাকে আমরা চিরকাল তো আমরা সেটাই চেয়ে এসেছি, এবং সেটাকে চাওয়ার জন্যই তো একদিন আমাদেরকে গালাগাল শুনতে হয়েছে বিজেপির কাছ থেকে, যখন আমরা বলতাম যে দেশের সংস্থাগুলোকে কেন বিক্রি করে দিচ্ছেন ইন্ডিজিনাস প্রোডাকশন। ডিফেন্স নিয়ে তো বরাবর তোমরা বলো, শত্রুপ এবার চোখে চোখ রেখে প্রশ্ন করার সময় এসছে ডিফেন্স নিয়ে, তো আমার সামনে এখানটা চোখে চোখে কথা বলছি। হ্যাঁ, আমরা একদম ক্যামেরা দেখে বলছি তোমাকে এই প্রশ্নটা উত্তর দিতে হবে। তোমরা বরাবর বলো যে শিক্ষা খাতে কেন টাকা পাচ্ছে না, স্বাস্থ্য খাতে কেন টাকা পাচ্ছে না, শুধু সামরিক খাতে কেন, যে সরকারই আসুক, কংগ্রেস আসুক, কংগ্রেস একটা সময় ভুল বলি না, না শিক্ষা খাতে টাকা বাড়াতে সে কি অপরাধ করে ফেলেছি? কংগ্রেস তোমাদের তো জোটসঙ্গী কংগ্রেস, তোমাদের জোটসঙ্গী কংগ্রেসের সময় বলেছিলে, নরেন্দ্র মোদী হোক বা মনমোহন সিং, তোমাদের তো একটাই প্রশ্ন, ভবিষ্যতে তুমি প্রধানমন্ত্রী হয়ে যদি শিক্ষা বাজেট না বাড়াও তোমাকেও একই প্রশ্ন করবো। আমি তোমায় কথাটা বলি ময়ূক, আমি প্রশ্নটা শুনেছি, আমার কথাটা হচ্ছে সেটা দীপাঞ্জনবাবু অত্যন্ত সঠিকভাবে বললেন মিস্টার চক্রবর্তী, যে ভারতের যদি শিক্ষা উন্নত হয় তাহলে তোমার হয়তো মনে হয় যে এর সঙ্গে দেশের ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই, আমরা মনে করি যে এটা জাতির মেরুদণ্ড তৈরি করে। আমি একটা কথা বলি, আমাদের দেশের মিডিয়ার বা সামগ্রিকভাবে আমাদের এই সমস্যা কি জানো তো, আজ যদি কোনো নেতা উঠে দাঁড়িয়ে বলে যে আমি 1 মাসের মধ্যে গোটা দেশের রাস্তাগুলোকে সোনায় মুড়িয়ে দেবো, সেই দিন সেই ঘোষণার পরে আমরা সেই নেতাকে মাথায় তুলে নাচি। 1 মাস পরে যখন রাস্তাগুলো কাঁকড়েরই থেকে যায় তখন আমরা পেছন দিকে ফিরে 1 মাস আগের আলোচনাটাকে নিয়ে আর কেউ মাথা ঘামাই না। আমি কেন কথাটা বলছি, আজকে ধরো মীনাক্ষী যেটা বলছে বা তুমিও যেটা বলছো যে মোদি এটা ঘোষণা করেছেন এটা ভালো কি খারাপ, মোদি এটা ঘোষণা করেছে এটা ভালো কি খারাপ, আরে ভাই ঘোষণাটা তো চমৎকার যে একটা জিনিস আমাদের দেশে দেশীয় প্রোডাকশন হবে। কথাটা হচ্ছে মোদি তো ঘোষণা করেছিলেন যে মেক ইন ইন্ডিয়া হবে, ঘোষণা করে 2014 ঘোষণা করে কি করলেন না পাইনি তো কেন, আমি তুমি পেয়েছো মানে মেক ইন এই যে লেভেলটা করে আছি, তোমরা দেশপ্রেমী তো দেশপ্রেমী নাও তো, এই যে লেভেলটা করে আছি, এই যে লেভেলটা আমি ভাই আপনি তাহলে বলছেন সিদ্ধান্তগুলো ঠিক কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, সিদ্ধান্তগুলো আমাকে একটু বলতে দাও একটু কাজের যেটা তোমাদের এখানে নাও তো, এই যে লেভেলটা দিয়েছে রিপাবলিকের এটাও চায়নায় তৈরি, এই লেভেল ভারতে তৈরি হয় না, মানে মেক ইন ইন্ডিয়াতে সামরিক খাতে কিছু হচ্ছে না। দেবজি সময়টা কেন তোমরা এভাবে তুমি তো বললে এতক্ষণ বললে, এবার দেবজি তো বলো, কি বলবো না দেবজি তো বলো, দেবজি তো আচ্ছা ঠিক আছে 30 সেকেন্ড 30 সেকেন্ড বলো, তুমি বলো না, তুমি বলো 30 সেকেন্ড বলে অন্যদের, আমি বলছি তো দেবজিৎ এবার বলুক। মেক ইন ইন্ডিয়া ঘোষণা করার পরে একবার 30 সেকেন্ড না বলছে দেবজিৎ বলো, নিজেও বলো 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 মেক ইন ইন্ডিয়া ঘোষণা করার পরে কি হলো, পরের দিন আদানিকে 66,000 টাকা স্টেট ব্যাংকের ডিপোজিট লোন হিসেবে তুলে দিলেন মোদি, কেন অস্ট্রেলিয়ায় কয়লা খনি বানাবেন বলে, আর মেক ইন ইন্ডিয়া না মেক ইন অস্ট্রেলিয়ার জন্য। এক, দ্বিতীয় কথা 100টা স্মার্ট সিটি তৈরি হবে ঘোষণাটা মোদিই করেছিলেন, একটাও হয়নি, এটা মোদিরই সাফল্য। 5 বছরে 10 কোটি চাকরি, মানে বছরে 2 কোটি করে 5 বছরে 10 কোটি চাকরি হবে বলেছিলেন, আজকে বাজেটে নির্মলা সীতারামন বলেছেন আমরা আগামী 5 বছরে 60 লাখ চাকরি তৈরি করতে চাই, ঘোষণা ছিল 10 কোটি, এখন বলছি দেবজিৎ সরকার দেবজিৎকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। স্বচ্ছ ভারত অভিযানে মোদি ঘোষণা করেছিলেন স্বচ্ছ ভারত অভিযানে ভারতে এতগুলো টয়লেট তৈরি হবে, এনএসএসও সার্ভে তারপর বলল এভরি 6 আউট অফ 10 টয়লেটস 10টার মধ্যে 6টা টয়লেটের জলের সাপ্লাই নেই মোদির আমলে। সুতরাং তোমরা ঘোষণাগুলো বিজেপি ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করো। হ্যাঁ বলছি, আমাকে একটু বলতে দাও। প্রথম কথা, আজকের যে ডিফেন্স বাজেট এসেট্রা নিয়ে কথা হচ্ছে, 14 থেকে 15 যে সাল, সেই সালে আমরা ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করেছিলাম 1940 ক্রোড়ের একটুখানি বেশি, সেটা 20-21 আমরা এক্সপোর্ট করেছি 8434 ক্রোড়ের একটু বেশি। আমি এইবারে জায়গায় আসি যে তার মানে এটা তো আমরা এক্সপোর্ট করেছি, মানে আমরা আমাদের দেশে বানিয়েছি এবং অন্য দেশ আমাদের থেকে কিনেছে, তার মানে অন্য দেশ তো আর না দেখে কেনেনি, যেভাবেই কিনুক না কেন। তাহলে এই ডিফেন্সে প্রায় 7,000 কোটি টাকা 7,500 কোটি টাকা আমরা এক্সপোর্ট করতে পেরেছি শুধুমাত্র ডিফেন্স ইকুইপমেন্টস বেচে। আমরা এই প্রাইভেটাইজেশন শুরু হয়েছিল কবে, এই প্রাইভেটাইজেশনের মধ্যে আমরা কি কি করেছি, ধ্রুব হাউজার, নাগ এটিজিএম, পিনাক এমআরবিএল, হ্যাল ধ্রুব, মানে হ্যালের একটা ধ্রুব বলে একটা ছোট, কিন্তু দেবজিৎ বৈশানদা বা শতরূপের এত বলতে আমরা কিছুই করিনি, বললো বৈশানদা অনেকক্ষণ বসে আছে, এটা অ্যানিমালি কি জানো, আমি একটা সেন্টেন্স আলাদা করব, বিরাট জাগলারি, হ্যাঁ ঠিক আছে, ও যে দুটো ফিগার দিল, বেশ ও যে দুটো ফিগার দিল, কিরম জাগলারি দেখো, পুরোটাই জাগলারি, কিরম জাগলারি দেখো, আমি তোমায় বলছি পুরোটা জাগলারি, তুমি শোনো না, শুনে পার্লামেন্টের কোশ্চেনের অ্যানসার কেন বলছি, সেই যে দুটো ফিগার দিল, প্রথমটা ছিল তখন ডলারের দাম ছিল 62 টাকা আর এখন হচ্ছে 78 টাকা, ডলার ভ্যালুটা ডলার কিছু বলার চেষ্টা করছি, ওইসব কথা বলে নি কথা ব্যাপার, একদম জন্য লোকের 62 টাকাটা বেশ টাকার কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, হ্যাঁ একদম বলে নাও, তারপরে বৈশারদ বাবু বলুন,
ইনফ্লেশনটাকে বলো, বলে নি, বৈশানবাবু ডববাজি মনে হচ্ছে, বৈশানবাবু কি একই সুর, একই সুর, 17 একই সুর। বলে নি, রিকার্ড করতে পারেন, রিকার্ড করতে পারেন, এক মিনিট। আমাদের এবারে তাহলে লেভেল করে উঠতে হবে। তার কারণ হচ্ছে এটা অসভ্যতা করছে। শতরূপ এটাকে স্প্লেন্ডিড আলোচনার জায়গায় এসো। যদি কোনো যুক্ত আমি সিরিয়াস। আপনি বলতে দিন, আপনারা যে হট্টগোল করে ফেললেন, এত হট্টগোল করলে বলবো কি করে? আমাদের এত হট্টগোল করে বলবো কি করে? দেশে হয় এই প্রাইভেট সেক্টর মনোপলি এতদিন ধরে ছিল। আজকে তখন ছিল 41টা ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, যেটাকে এখন 7টা ডিফেন্স পাবলিক সেক্টরে কনভার্ট করা হয়েছে। সরকার বলছেন তৃণমূল কংগ্রেস যাদের এতজন সাংসদ আছে, আপনারা পুরো এমন হট্টগোল করছে আমি কিছু শুনতেই পাচ্ছি না। আমরা খালি বলবেন কেন? অনলাইনে হচ্ছে, এত হট্টগোল করলে কি করে বলবো? আপনারা ভাগ করে করে সবাইকে বলার সুযোগটা দেবেন তো। এত ভারী ভারী কথা বলছে সাধারণ মানুষ, তো তারা কি পেল? সাধারণ গরিব মেহনতি মানুষ, যারা প্রান্তিক মানুষ, তারা কি পেল এই বাজেট থেকে? বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির আশ্বাস পেল কিনা? আপনারা জানতে চাই, 8 বছর গভর্নমেন্টে আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনারা বলুন ভারতবর্ষের মানুষকে এই বাজেটের মধ্যে দিয়ে চাকরির যে কথাটা ছিল সেই টাকাটা পেল কিনা? আপনারা দিতে পারলেন না। এখন আবার বলছেন 5 বছরে আমরা 60 লক্ষ, বছরে 2 কোটিটা, এখন 5 বছরে 60 লক্ষ। কোভিডের সময় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, সর্বোচ্চ বেকার সংখ্যা হয়েছে নরেন্দ্র মোদীর সময়। এই দেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যারা রুটি কাপড়া মাখানোর জন্য লড়াই করেন, অনেকগুলো অভিযোগ। দেবজিৎ সরকার জবাব চাইছে। বাংলার মানুষ কি পেল? দেবজিৎ সরকার বাংলার মানুষ কি পেল? সাধারণ মানুষ কি পেল? এই যে রুটি কাপড়া মাকান, এই জায়গাতে দেবজিৎ সরকার একা পড়ে যাচ্ছে। সন্দীপা, বৈশানবদা, শতরূপ, প্রত্যেকে একদিকে। আজকে তুমি তো আইনজীবী, দেবজিৎ সরকার তুমি তো আইনজীবী, এই কেসটা লড়তে পারবে? না, এই কেসটাই জিততে পারবে? বৈশানবদা আমার সিনিয়র আইনজীবী কলিগ। আমি বলি বৈশানবদা, আমাদের সাধারণ মানুষ নিয়েই তো কারবার করতে হয় এই দেশেতে। সবার তো আর ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় শ্বশুরবাড়ি নেই, সবাই তো আর ওখান থেকে সোনা টোনা নিয়ে আসতে পারে না। সাধারণ মানুষদের নিয়ে আমি কথা বলছি। সাধারণ মানুষ, আপনি শুনুন মন দিয়ে, সাধারণ মানুষের কথা শুনুন। এই যে দেখছেন না উর্দিতে যারা থাকে, আরে দাদা আমার কথা শুনুন। সবার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বৌমা নেই বাড়িতে। আমার কথা শুনুন। সাধারণ মানুষ, সবার 2000 কোটি টাকার ব্যবসা নেই সাধারণ মানুষ। এই যে উর্দিতে যারা থাকে, বৈশাদা, উর্দিতে যারা থাকে না, তারা সাধারণ মানুষের বাড়ি থেকেই তৈরি হয়। সাধারণ মানুষের বাড়ি থেকে সেনাবাহিনীতে দৌড়দৌড়ি করে 3-4টে পরীক্ষা দিয়ে সেনাবাহিনীতে চান্স পায়। উঁচুতে হলে সিডিএস কিংবা ইন্ডিয়া দিয়ে, নিচুতে হলে দৌড়িয়ে না, সে 1টা রুটি 2টো রুটির হিসাব করে একটা ছেলে ওখানে যায়। এবারে বলতে দিন, সেই রকম একটা জায়গাতে কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করা যায় না। আপনারা যাদের লিগেসি বহন করছেন, জিপ চুরি করেছে, একটা অন্তঃসারশূন্য বাজেট নিয়ে তার পক্ষে কথা বলছে। টাইটেলের মতন, যেমন আমি সরকার টাইটেল বহন করি, আমার বাবার নামও টাইটেলে ছিল সরকার। আপনারাও তো একটা টাইটেল বহন করেন তৃণমূলের পরে। সেই লিগেসি থেকে যারা কিনা বরাবরই আকাশ চুরি, বাতাস চুরি, সবকিছু চুরি করে ফাঁক করেছেন, সেই তারা লিগেসি বহন করেন। আপনারা একটু শুনুন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব চাওলা মাচলা থেকে যাদের গায়ে লেগে রয়েছে তারা আজকে প্রতিরক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন তুলছেন। কে বলেছে এটা? কার গায়ে দুর্নীতির ছাপ লেগে আছে? বিজেপি বলছে কংগ্রেসের গায়ে বোফোর্সের ছাপ লেগে আছে, জিপের ছাপ লেগে আছে, বহু ছাপ লেগে আছে দুর্নীতির। আপনাদের যে হাতটা সেটা দুর্নীতির টাকায় একদম লাল হয়ে আছে। কালো, লাল নয় কালো। 80 দশক ভুলে গেলেন নাকি? গলি গলি মে চোর রাজীব গান্ধী চোর হয়, আমরা লিখিনি, আপনারা বলছেন। সন্দীপা, আজকে কি স্মৃতি একটু গন্ডগোল মনে হচ্ছে? না, আমি ভুলে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমি অনলাইন করছি তো সেখানে কথার মাঝখানে কথা বলছে, একটা কথা আছে, ফাঁকা বলছি, বাজে বেশি। আজকে একটা কথা
হ্যাঁ, একটা কথা আছে চলতি ভাষায়, ফাঁকা কলসি বাজে বেশি। আজকে পুরো প্রোগ্রামে দেবজিৎ দা বেঁচে গেলেন, শুধু এটাই দেখছিলাম, কাউকে কথা বলতে দিচ্ছিলেন না এবং শুধু নিজেই কথা বলছিলেন। কেন কি দেবজিৎ দাও খুব ভালো করে জানেন যে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করেছেন, এই বাজেটে কিছু নেই, অন্তঃসার শূন্য বাজেট। এবার যে কথাটি আপনি বলেছেন যে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস, তাহলে একটা কথা বলুন যে দেবজিৎ দ্বারা যে দেবজিৎ দা যে দলটি করছে বঙ্গ বিজেপি বলে, এই বঙ্গ বিজেপি তো তৃণমূলের উচ্ছিষ্ট ভোগীদের দল, তো সেই দলে আছে কেন দেবজিৎ দা? যখন একটা চ্যানেলে আসবে, চ্যানেলে এসে যখন কথাগুলো বলবে, দেবজিৎ দা একজন সিনিয়র পলিটিশিয়ান, একজন উকিল, এবং ওনার জানা প্রয়োজন বোফোর্সের মামলায় কি রায় কি এসেছে, 2G স্পেকট্রাম থেকে শুরু করে বাদ বাকি মামলায় রায় কি এসেছে, সেটা দেবজিৎ বাবুর জেনে চ্যানেলে এসে বসা উচিত। এবং আজকে সম্পূর্ণভাবে এই যে বাজেটটা হলো, সেটাতে সাধারণ জনগণের জন্য, কি মিডল ক্লাস বলুন, কি বিপিএল পরিবারগুলো বলুন, কি ইউথ বলুন, কি ফার্মার সেক্টর বলুন, কি আমাদের সময় কমে এসেছে, সবাইকে 30 সেকেন্ড সময়, বাকিদের আমি দেব এবার কিন্তু কোনো কিছু সেখানে রিলিফ দেওয়ার কথা নেই। বেশ 30 সেকেন্ড সময় শেষ 30 সেকেন্ড সময় কনক্লুডিং 30 সেকেন্ড। পরিষ্কার নয় আজকে আমাদের এক্স্যাক্টলি আলোচনার বিষয়টা কি, সামগ্রিকভাবে বাজেট নিয়ে নাকি ডিফেন্স বাজেট নিয়ে, নাকি ডিফেন্সের প্রকিউরমেন্ট দেশীয় ইন্ডাস্ট্রি থেকে হবে সেইটাকে নিয়ে? এই তিনটের মধ্যে কোনটা যে টপিক আমার কাছে এখন অবধি পরিষ্কার হলো না। যদি প্রকিউরমেন্ট ভারত মানে ইন্ডিজিনাস হবে, এটা যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা বলছি, আমি শুরুতেও যেটা বলেছিলাম, যে কোনো প্রকিউরমেন্ট, খালি ডিফেন্স বলে নয়, যে কোনো প্রকিউরমেন্ট ইন্ডিজিনাস হোক, আমাদের পার্টি তার পক্ষে। কিন্তু প্রশ্নটা যদি হয়ে থাকে যে ডিফেন্স অ্যালোকেশনের, সেক্ষেত্রে আমরা দেখেছি ডিফেন্সে অ্যালোকেটেড টাকা, ইন্টারাপ্ট করো না, ডিফেন্সে অ্যালোকেটেড টাকা সৈনিকদের সুরক্ষার জন্য ব্যবহার হয় না, মোদির ভিস্টা প্রজেক্টের জন্য ব্যবহার হয়। সব ঠিক আছে, আমি 10 সেকেন্ড শুধু অ্যাড করে নিচ্ছি যে তাহলে সেইটুকুই সিপিআইএম স্টেটমেন্ট দিক না, যে এই বিষয়ে মোদির বাজেটে আমরা উচ্ছ্বসিত, আমরা প্রশংসা করছি। 30 সেকেন্ড দেবজিৎ সরকার। ভারত যদি, তুমি 10 সেকেন্ড আমাকে বলতে, তবে আবার দেবজিৎ সরকার, অদ্ভুত কথা তো। তোমার যদি মনে হয় থাকে আমি এখানে যে কথাগুলো বলছি এগুলো সিপিএম এর কথা না, তেলেগু দেশম পার্টির কথা, তো আমি কি করতে পারি বলো? কিন্তু আমি পরিষ্কার না, অফিশিয়ালি লিখছে না। মোদি যখন বলেছিলেন মেক ইন ইন্ডিয়া, আমরা তো সেটাকেও বলেছিলাম হ্যাঁ ভারতে তৈরি হোক, তারপরে দেখা গেল মেক ইন ইন্ডিয়ার নামে আদানি মেক ইন অস্ট্রেলিয়া হচ্ছে। তেমনই শেষ কনক্লুডিং ফিনান্সিয়াল প্ল্যান প্রকাশিত হলো। শতরূপরা ধরেই নিচ্ছে যে আমরা মানে বছরের পর বছর নয়, শতকের পর শতক প্রধানমন্ত্রী আমাদের পার্টিরই হবে। সেই জন্য প্রধানমন্ত্রীর সেন্ট্রাল ভিস্টা যেন ওদের হতে পারে না। গণতন্ত্রে তো তোমরাও হতে পারো না, হয় জ্যোতিবাবু তো হয়েই যেতেন, তোমরাই ল্যাস ধরে টেনে নামিয়ে দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে পরিষ্কার যে একটা জিনিস থাকা উচিত, যেটা কিনা আমাকে শেষ করতে দাও, যেটা কিনা মিলিটারি সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, অন্তঃসারহীন। এই বাজেট সাধারণ মানুষকে কোনো দিশা দেখাতে পারছে না। আমরা ডিসক্লেমার দিই। সাধারণ মানুষ তার অর্থনৈতিক উন্নয়ন চায়, তার আর্থসামাজিক অবস্থার উন্নতি চায়। এই বিজেপির ভণ্ডামি দেখতে চায় না। আজকের মতো সময় শেষ। আজকের মতো এখানেই শেষ করছি আমরা আজকের ডিবেট। যারা অনলাইনে ছিলেন, যারা স্টুডিওতে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। বাজেট নিয়ে পর্যালোচনা চলবে, বাজেট নিয়ে এরপরেও নানান প্রতিক্রিয়া উঠে আসবে, সেদিকে সব দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি আমি আর ময়ূক। এরপর দেখুন 294 দেশের 1 নাম্বার নিউজ শো। নজর থাকবে পাবলিক বাংলায়। নমস্কার।